পরমাণু অর্থের ম্যাথগুলো এখানে দেখাইতেছে। এখন 1 নম্বর ম্যাথটা এখানে বলছে একটি উত্তেজিত হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের শক্তি -3.4 ইলেকট্রোভোল্ট। মাইনাস কেন আসছে? কারণ আমরা যে শক্তি, যে এনার্জির ইকুয়েশনটা পড়ছিলাম, ওই এনার্জির ইকুয়েশনের মধ্যে কিন্তু মাইনাস ছিল, এই কারণে এই মাইনাসটা আর কি। তো বোর তত্ত্ব অনুসারে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। ভূমি অবস্থায় ইলেকট্রনের শক্তি -4.6 ইলেকট্রোভোল্ট। এই কথাটুকু একটু মিস্টেক আছে বইতে, এই কথাটুকু দেওয়া নাই, কথাটুকু একটু লেখা নিও যে ভূমি অবস্থায় শক্তি -4.6 ইলেকট্রোভোল্ট। ঠিক আছে, এটা হাইড্রোজেন পরমাণুর জন্য এই মানটা ফিক্সড, কিন্তু আমাদের মুখস্থ করার এরকম খুব একটা দরকার নাই। তো এখানে দেখো, এই যে ভূমি অবস্থায় শক্তি বলছে, উত্তেজিত অবস্থায় শক্তি বলছে, এগুলা মানে কি? এই ভূমি অবস্থায় শক্তি মানে হচ্ছে 1 নাম্বার কক্ষপথের শক্তি। কি বললাম? ভূমি অবস্থায় শক্তি, ভূমি অবস্থায় শক্তি মানে 1 নাম্বার কক্ষপথের শক্তি, এবং উত্তেজিত অবস্থায় শক্তি মানে n-তম কক্ষপথের শক্তি। তাহলে ভূমি অবস্থায় মানে 1 নাম্বার কক্ষপথের শক্তি, আর উত্তেজিত অবস্থায় মানে n-তম কক্ষপথের শক্তি। তাহলে যদি লিখি একটি উত্তেজিত হাইড্রোজেন পরমাণু শক্তি মানে উত্তেজিত মানে n-তম কক্ষপথের শক্তি, দেওয়া আছে -3.4 ইলেকট্রোভোল্ট। ভালো কথা। আর শেষে দেওয়া আছে ভূমি অবস্থায় ইলেকট্রনের শক্তি। ভূমি অবস্থা মানে 1 নম্বর কক্ষপথে ইলেকট্রনের শক্তি -13.6 ইলেকট্রোভোল্ট। ভালো কথা, পাই গেছে দুইটাই। এখন আমাকে বলছে বোর তত্ত্ব অনুসারে কৌণিক ভরবেগ নির্ণয় করো। আমরা যদি বোর তত্ত্ব অনুসারে কৌণিক ভরবেগ যদি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের সূত্র কি? ln = কি nh/2π। h মানে প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকের মান আমরা জানি যে প্লাঙ্কের ধ্রুবকের মান কত? 6.63 × 10⁻34। 2π, 2 × 3.1416 2π। কিন্তু এই যে সামনে যে n এর মানটা পাইলে কিন্তু আমাদের কাজ শেষ। এই n এর মানটা কিন্তু আমি জানি না। n এর মানটা জানবো কিভাবে? n এর মানটা জানবো যে 1 নম্বর কক্ষপথে এনার্জি, 1 নম্বর কক্ষপথে এনার্জির মান দেওয়া আছে, n-তম কক্ষপথে এনার্জির মান দেওয়া আছে। তাহলে আমরা দেখছিলাম যে n-তম কক্ষপথ এবং 1 নম্বর কক্ষপথে এনার্জির একটা ইকুয়েশন পড়ছিলাম, যে En = U1/n²। আমরা যেহেতু দেখাইছি যে সূত্র প্রমাণটা কিভাবে আসে, এই কারণে আর এখন দেখাইলাম না যে En এর মানটা বসাবো, এখানে n এর মান 1 বসাবো, তারপর এখান থেকে U1 পাবো, এখান থেকে এই ইকুয়েশনটা আমি আনবো। এখন আর দেখাইলাম না, কারণ যেহেতু আমরা এটা আগে দেখাইছি। তো n-তম কক্ষপথে এনার্জির মান দেওয়া আছে -3.4, U1 এর মান দেওয়া আছে -13.6 /n। তাহলে মাইনাসে মাইনাসে কাটা চলে যায়, n উপরে স্কয়ার আছে, সরি। তাহলে n এর মান পাবো 2। তো n এর মান এখানে 2 বসাই দিলাম। 2 বসাই দিলে এখান থেকে আমি মান পেয়ে গেলাম কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের মান 2.11 × 10⁻34। এখন কথা হলো, এই যে 10⁻34 এককটা কি হবে? দেখো, n মানে কক্ষপথ সংখ্যা, তার কোনো একক নাই। 2π কোন একক নাই, তার মানে h এর একক যা, কৌণিক ভরবেগের এককটা একক কি হবে? জুল সেকেন্ড। জুল পার সেকেন্ড না, কিন্তু জুল সেকেন্ড, এটা আমাদের অ্যান্সার। তো আমাদের যদি এখানে ধরো যে 1 নম্বর কক্ষপথের এনার্জির যে মানটা, যে ভূমি অবস্থায় যে শক্তি, এই মানটা দেওয়া নাই, তারপরেও কিন্তু তুমি অঙ্কটা করতে পারতা। কিভাবে করতে পারতা? ওই যে n-তম কক্ষপথে এনার্জি দেওয়া আছে না, তাহলে n-তম কক্ষপথে এনার্জির সূত্র আমরা কি জানি? -m⁴ / 8 n² h²ε²। তাহলে এখানে এই m এর মান আমরা জানি, e এর মান আমরা জানি, h এর মান আমরা জানি, ইপসিলন এর মানটা এটা আমাদের দিয়ে দিবে। ইপসিলন এর মানটা যদি না দেওয়া থাকে, তাহলে এই মানটা আমাদের দেওয়া থাকবে। ডুয়েটে কখনো মুখস্থ মানগুলো আসে না, তারপরও যদি বাই চান্স না দিয়ে দেয়, মানটা মুখস্থ রাখা ভালো। এর মান হলো 8.854 × 10⁻12 কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার। এই মানটা, এটা ইপসিলনের মানটা মুখস্থ রাখাটা ভালো, যদিও আমাদের মুখস্থ খুব একটা হয়তো লাগবে না, ঠিক আছে। তারপর ওই যে রিস্ক রাখার কি দরকার? ইপসিলনের মান কত? 8.854 × 10⁻12 কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার। এই মানগুলো আমাদের ক্যালকুলেটরে সবই দেওয়া আছে, কিন্তু কথা হলো ক্যালকুলেটর থেকে তুমি যদি বের করতে পারো তাহলে ভালো, আর না বের করতে পারলে কিছু করার নেই, তোমার মুখস্থ করতে হবে। সবগুলো মানই দেওয়া আছে। যেমন দেখো, ইলেকট্রনের ভর দেওয়া আছে, ইলেকট্রনের চার্জ দেওয়া আছে, এই প্লাঙ্কের ধ্রুবক এই মানও দেওয়া আছে, ইপসিলন এর মানও কিন্তু ক্যালকুলেটর আমাদের দেওয়া আছে, কিন্তু আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে, এই আর কি। তো যত ঝামেলা যাওয়া কি দরকার? আমাদের পরীক্ষায় যদি এই অঙ্ক আসে তাহলে এমনি দেওয়া থাকবে, না দেওয়া থাকলে আর কিছু করার নাই, তাহলে মুখস্থ করতে হবে। রিস্ক নেওয়ার কি দরকার? আমরা তো সব মানে মুখস্থ করছি, ওই একটা ইপসিলনের মান যেন আর আটকে থাকবে না, ওটা আমরা মুখস্থ করতে পারবো, সমস্যা নেই। 2 নম্বরটা দেখো, বলছে
হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। এর কথা হলো ব্যাসার্ধের সাথে সাথে তোমরা একটু সাইডে লিখে নিও যে ব্যাসার্ধ এবং শক্তি নির্ণয় করো, দুইটাই আমরা বের করবো। তাহলে হাইড্রোজেন পরমাণুর কিসের মান? প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ, প্রথম বোর কক্ষপথ, তার মানে এন এর মান কত? এখানে এন এর মান 1, n ইকুয়াল টু 1। প্রথম বোর কক্ষপথের মানে 1 নম্বর কক্ষপথের আমাদের ব্যাসার্ধের কত, সেই ব্যাসার্ধের মানও বের করতে হবে, শক্তির মান কত, সেই শক্তির মানও বের করতে হবে। দেখি বের করি। তাহলে প্রথম কক্ষপথের n ইকুয়াল টু কত? 1 না? তাহলে n তম, আচ্ছা আমরা তো সূত্র মুখস্থ করছি একটাই, n তম কক্ষপথের ব্যাসার্ধ, n তম কক্ষপথের ব্যাসার্ধ কত? আর n ইকুয়াল টু, সূত্র আমরা কি পড়ছিলাম? n স্কয়ার h স্কয়ার, n স্কয়ার h স্কয়ার ইপসিলন ডিভাইডেড বাই পাই m স্কয়ার। এখন n এর মান যদি আমি 1 বসাই তাহলে আমি কি পাবো? 1 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ পাবো। তাহলে আমি n ইকুয়াল টু 1 বসাই দিই। তাহলে n ইকুয়াল টু যদি আমি 1 বসাই তাহলে আমি আর 1 পাবো। তাহলে n এর মান 1, h এর মান তো আমরা জানি 6.63 ইনটু 10 ইনভার্স 34। ইপসিলন এর মান আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, যদি না দেওয়া থাকে তো বললামই, মুখস্থ করে নাও, কিছু করার নাই। 8.854 ইন্টু 10 ইনভার্স 12 ডিভাইডেড বাই পাই ইন্টু এম এর মান, এম মানে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর আমরা আগে মুখস্থ করছি 9.11 ইন্টু 10 ইনভার্স 31 ইন্টু ই মানে কি? ই মানে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10 ইনভার্স 19, তার উপরে কিন্তু স্কয়ার আছে। এখানে ক্যালকুলেশন করলে আমি 1 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ পাবো, সেই 1 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ আসবে 5.317 ইন্টু 10 ইনভার্স 11 মিটার। আমি ক্যালকুলেশন করতেছি না, আমি যা মান দেওয়া সেটা দেখে বসাই দিতেছি, তোমরা একটু ক্যালকুলেশন করে নাও, এই মানে আসবে, সমস্যা নেই। তাহলে আমি ব্যাসার্ধের মানটা পাইলাম, এখন আমি এনার্জির মানটা বের করব। তাহলে আমরা জানি n তম কক্ষপথে এনার্জির মান কত? মাইনাস m e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 n স্কয়ার h স্কয়ার ইপসিলন স্কয়ার। ঠিক আছে, তাহলে এই n এর মান আমি যদি এখন এই n এর মান যদি 1 বসাই দিলে 1 নম্বর কক্ষপথে আমি এনার্জি পাবো। তাহলে e1 ইকুয়াল টু কি হবে? মাইনাস m, আচ্ছা মাইনাস থাকুক সমস্যা নেই, m মানে ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10 ইনভার্স 31 হলো কেজি, ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10 ইনভার্স 19, তার উপরে পাওয়ার 4 ডিভাইডেড বাই 8, n এর মান তো 1 উপরে স্কয়ার দিলেও যে কথা, না দিলেও একই কথা। h এর মান 6.63 ইন্টু 10 ইনভার্স 34, তার উপর আছে স্কয়ার, আর ইপসিলনের মান 8.854 ইন্টু 10 ইনভার্স 12, তার উপরেও আবার আছে স্কয়ার। তো এখানে ক্যালকুলেশন করলেই আমাদের 1 নাম্বার কক্ষপথের এনার্জি চলে আসবে, কিন্তু কথা হলো আমরা ক্যালকুলেশনটা পারবো না করতে। ক্যালকুলেশনটা কেন পারবো না করতে? কারণ আমরা ক্যালকুলেশন যা দেওয়া আছে সবগুলোই তুলবো, কিন্তু তারপর দেখা যাবে যে আমাদের অ্যান্সার আসছে ভুল। কিরকম ভাবে অ্যান্সার আসবে ভুল? দেখো তোমাদের চোখের সামনে দেখা দিই, একটু খেয়াল করো কি কি মান দেওয়া আছে আর আমি কি কি তুলি। দেখো প্রথমে আছে কত? মাইনাসটা বাদ দিলাম, মাইনাসটা তো সামনে থাকবে, সমস্যা নেই। 9.11 ইন্টু 10 ইনভার্স 31 বসালাম, ইন্টু 1.6 10 ইনভার্স 19, তার উপরে পাওয়ার 4 বসালাম, তারপরে 8 ইন্টু 6.63 10 ইনভার্স 34, তার উপরে স্কয়ার, ইন্টু বাকি আছে 8.854 10 ইনভার্স 12, তার উপরে স্কয়ার। দেখো এখানে যা কিছু দেওয়া আছে আমি কিন্তু তাই তুলছি। দেখো আমি যদি কি আসে 0, আমি ক্যালকুলেশন দিলাম, অ্যান্সার আসলো কত? 0। তাহলে এনার্জির মান যদি 0 হয়, আমাদের ইলেকট্রনগুলা কি কখনো কক্ষপথের মধ্যে সে ঘুরতে পারবে? কারণ ঘুরতে হলে তো তার শক্তি লাগবে, তার তো কোনো শক্তিই নাই। এনার্জির মান এখানে কত আসতেছে? ক্যালকুলেশন অ্যান্সার আসতেছে 0। তো এনার্জির মান তো 0 হবে না, এনার্জি তো মান হবে। তাহলে এইখানে 0 আসলে তার মানে কি আমার এনার্জি নাই? এনার্জি কিন্তু অবশ্যই আছে, তার মানে আমাদের কোথাও ভুল হইতেছে। কোথায় ভুল হইতেছে? আমাদের ক্যালকুলেশন একটু ভুল হইতেছে। কিরকম ভুল? দেখো আমাদের এই যে ক্যালকুলেটর গুলো আছে, ক্যালকুলেটরের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10 টু দি পাওয়ার 99 পর্যন্ত। কি বললাম? 10 টু দি পাওয়ার 99 পর্যন্ত, কিন্তু এখানে আমাদের মানটা এর চেয়ে অনেক বেশি চলে আসে। কিরকম? দেখো 19-এর উপর পাওয়ার কত? 4, তাহলে এখানে হয় 76 আর এখানে 31, তার মানে কত? 107।
10⁻107 হয়ে যায় পাওয়ার। এখানে যে মানগুলো আছে উপরে যে মানটা এটা কি 10⁻107। আমাদের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10⁻99। এই কারণে আমাদের ক্যালকুলেটর পক্ষে এত বড় ক্যালকুলেশন করা সম্ভব হয় না, এই কারণে সে না পারে অ্যান্সার দিয়ে দেয় 0। তাহলে আমার কি করতে হবে, আমার ভাঙা ভাঙা করতে হবে। কিরকম ভাঙা ভাঙা, যেমন তুমি মনে করো যে এতটুকু নিয়ে করতে পারো, এতটুকু ক্যালকুলেশন আগে করো, তার সাথে এটা তুমি গুণ করে দিবা, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, দেখো করি আমি 1.6 10⁻19 তার উপর পাওয়ার 4 8 into 6.63 10⁻34 তার উপর স্কোয়ার ইন্টু 8.854 10⁻12 তার উপর স্কোয়ার। তাহলে দেখো এই যে মানটা পাইলাম, তার সাথে আমি কি করব, এই যে বাকি যেটা বাকি আছে এটা আমি গুণ করে গুণ করে দিই ইন্টু 9.11 10⁻31। এই দেখো আমি মান পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এনার্জির মান পেলাম কত 2.1657 ইন্টু 10⁻18 একক হবে জুল। তাহলে এখন তুমি এই জুলের মানটাকে অনেক সময় চাইলে এটাকে আমাকে কনভার্ট করে প্রশ্নে অনেক সময় বলে যে ইলেকট্রোভোল্টে প্রকাশ করো। তাই আমি যদি জুল থেকে যদি ইলেকট্রোভোল্টে যাইতে চাই, কি বললাম, জুল থেকে যদি ইলেকট্রোভোল্টে যাইতে চাই তাহলে 1.6 ইন্টু 10⁻19 দ্বারা ভাগ করতে হবে। তাহলে জুল থেকে যদি ইলেকট্রোভোল্টে যেতে চাই তাহলে ভাগ, আর ইলেকট্রোভোল্ট থেকে যদি জুল আসতে চাই তাহলে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 1 ইলেকট্রোভোল্ট ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻19 জুল। ঠিক আছে, আমি যদি ইলেকট্রোভোল্ট থেকে জুলে যাই তাহলে 1.6 ইন্টু 10⁻19 গুণ করবো, 10⁻19 গুণ করবো। আর যদি জুল থেকে যদি ইলেকট্রোভোল্ট আসতে চাই তাহলে কি করতে হবে, দেখো এখান থেকে কি লেখা যায়, 1 জুল ইকুয়াল টু কত 1/1.6 ইন্টু 10⁻19 ইলেকট্রোভোল্ট। তাহলে জুল থেকে ইলেকট্রোভোল্ট আসতে হলে ভাগ করতে হয়, আর ইলেকট্রোভোল্ট থেকে জুলে যেতে হলে গুণ করতে হয়। আমি জুল আছে ইলেকট্রোভোল্টে যাবো, তাহলে কি করতে হবে, আমার ভাগ করতে হবে 2.1657 ইন্টু 10⁻18, একে আমি ভাগ করবো 1.6 ইন্টু 10⁻19 দ্বারা। তাহলে এখানে U1 এর মান আসবে কত, U1 এর মান আসবে দেখি কত 2.1657 10⁻18 ভাগ 1.6 10⁻19, 13.53 13 পয়েন্ট মাইনাস আছে শুনে 13.53 ইলেকট্রোভোল্ট। এটা আমাদের অ্যান্সার। মানে ইলেকট্রোভোল্টে নিতে হবে তার কিন্তু কোনো কথা নাই, আমরা ঝুলে রাখলেও আমাদের এখানে অ্যান্সার কিন্তু হয়েছে। মানে বললাম অনেক অঙ্কে বলে যে তাহলে ইলেকট্রোভোল্টে প্রকাশ করো, সেজন্য। সরি, 3 নম্বর অঙ্কটা একটু দেখি। তাহলে 2 নম্বর অঙ্কটা কিন্তু আমরা বুঝলাম। 2 নম্বর অঙ্কটা আমাদের এনার্জির মানটা কিন্তু বইতে ছিল না, আমি তোমাদের বোঝানোর জন্য অঙ্কটা একটু লিখে দিচ্ছি যে এনার্জিটা তাহলে বের করো, ক্লিয়ার হয়ে যাবে। 3 নম্বরটা বলছে একটি হাইড্রোজেন পরমাণুর অনুমোদিত দ্বিতীয় কোয়ান্টাম কক্ষ হতে প্রথম কোয়ান্টাম কক্ষে ইলেকট্রন যাওয়ার জন্য যে ফোটন নির্গত হবে তার কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে এটা আমাদের নিউক্লিয়াস, এখানে আমাদের একটা কক্ষপথ আছে, এটা 1 নম্বর কক্ষপথ, এখানে আরেকটা কক্ষপথ আছে, এটা হলো 2 নম্বর কক্ষপথ। তাহলে 2 নম্বর কক্ষপথ N2, 1 নম্বর কক্ষপথ N1। তাহলে N2 এর মান কিন্তু 2 আর N1 এর মান কিন্তু 1। তাহলে 2 নম্বর কক্ষপথ থেকে আমি 1 নম্বর কক্ষপথে আসবো। তো বলছে এই জন্য আমাদের দ্বিতীয় কোয়ান্টাম কক্ষ হতে প্রথম কোয়ান্টাম কক্ষে ইলেকট্রন যাওয়ার জন্য যে ফোটন নির্গত হবে তার কম্পাঙ্ক বের করো। এই যে ফোটন কোথা থেকে আসলো এখানে আবার কথা, আমরা তো ফোটন পড়িনি তাই না? তাহলে ফোটন যেহেতু আসছে তাহলে ফোটনের একটা ব্যবস্থা করার দরকার। কি ব্যবস্থা করা যায় দেখো, এই যে আমাদের সে কি করবে, 2 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে আসবে। তাহলে কক্ষপথ সংখ্যা যত বেশি তাহলে এনার্জি তত বেশি। তাহলে 2 নম্বর কক্ষপথে আমাদের কিন্তু এনার্জি বেশি, তাহলে সে কি করবে 2 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে আসবে। তাহলে 2 নম্বর কক্ষপথ থেকে যদি 1 নম্বর কক্ষপথে আসে তাহলে তার এনার্জি বিকিরণ করতে হবে, শক্তি নির্গত করতে হবে। এই যে সেই যে শক্তিটা ছেড়ে দিল, শক্তিটা সে কি আকারে ছাড়বে, শক্তিটা সে ছাড়বে আলো আকারে ছাড়বে। কি বললাম, 2 নম্বর কক্ষপথ থেকে সে আসবে 1 নম্বর কক্ষপথে। তো 2 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে যদি আসতে চায় তাহলে তার এনার্জি ছাড়তে হবে। তাহলে এনার্জিটা সে কি আকারে ছাড়বে, এনার্জিটা সে রশ্মি আকারে বা আলো আকারে সে এনার্জিটা ছাড়বে। এই যে সে রশ্মি আকারে বা আলো আকারে এনার্জিটা ছাড়লো, এই আলোর শক্তিটা কে বহন করে নিয়ে যাবে বলতো? আলো শক্তি কে বহন করে নিয়ে যায়? আলো শক্তি বহন করে নিয়ে যায় ফোটন কণা। তাহলে বুঝতে পারছো যে ফোটন কণা কোথা থেকে আসছে? এই যে 2 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে আসবে, তাহলে সে কি করবে, কিছু পরিমাণ এনার্জি বিকিরণ করবে। এটা কি রকম এনার্জি হবে,
এটা হবে লাইট এনার্জি। তাহলে লাইট এনার্জিটা কে বহন করে নিয়ে আসে? ফোটন কণা। তাহলে যতটুকু এনার্জি বিকিরণ করবে এটা কে বহন করবে? ফোটন কণা। তার মানে যতটুকু এনার্জি বিকিরণ করতেছে সেটাই হচ্ছে ফোটনের এনার্জি। তাহলে ফোটনের এনার্জি ইকুয়াল টু কি লেখা যায়? এইচ নিউ। ওইখান থেকেই তো নিউ পাবা, নিউ মানে কি? কম্পাঙ্ক না? তাহলে ওইখান থেকে এটা পাওয়া যাবে। তাহলে দেখি এটা কিভাবে করা যায়। তাহলে আমাদের 2 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে আসতে হবে। তাহলে কতটুকু এনার্জি ছাড়তে হবে বলতো? তাহলে ই ইকুয়াল টু কি হবে? E2 মাইনাস E1। তাহলে E2 মাইনাস E2 জায়গায় কি লেখা যায়? মাইনাস m e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 n2 স্কয়ার n স্কয়ার ইজ স্কয়ার ইপসিলন স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস একবার লিখে দিলাম। তো m e টু দি পাওয়ার 4 8 n1 স্কয়ার h স্কয়ার ইপসিলন স্কয়ার। ঠিক আছে, এই যে তোমার এতটুকু এনার্জি তুমি বিকিরণ করলা, এই এতটুকু এনার্জি তুমি কিরকম ভাবে বিকিরণ করবা? আলোক শক্তি হিসাবে। ঠিক আছে, লাইট এনার্জি হিসাবে তুমি বিকিরণ করবে। তাহলে লাইট এনার্জিটা কে বহন করে নিয়ে যাবে? ফোটন কণা। এখানে যতটুকু এনার্জি বিকিরণ করছে এটা কি? ফোটন কণার এনার্জি। তো যতটুকু তুমি বিকিরণ করছো ফোটন কণা ততটুকুই গ্রহণ করছে। তার মানে এই এনার্জিটা কার সমান? ফোটন কণার এনার্জির সমান। তো ফোটন কণার এনার্জির ক্ষেত্রে আমি কি লিখতে পারি? ই সমান সমান এইচ নিউ লিখতে পারি না? এই নিউ মানে কি? কম্পাঙ্ক। এই কম্পাঙ্কের মানটা আমাদের চাইছে। তাহলে এখানে এইচ এর মান, আমরা এইচ এর মান জানি 6.63 ইন্টু 10 ইনভার্স 34 ইন্টু নিউ। নিউ এর মান আমরা বের করব। তো এখানে তুমি একটু সাজায় লিখতে পারো। যদি সাজাও তাহলে কি হবে? m e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 h স্কয়ার ইপসিলন স্কয়ার, তাহলে 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। ঠিক আছে, মুখস্থ কিন্তু করলাম না সূত্রটা, জাস্ট ওইখান থেকে ভাঙায় নিয়ে আসলাম। তাহলে 6.63 ইন্টু 10 ইনভার্স 34 ইন্টু নিউ। m মানে ইলেকট্রনের চার্জ 9.11 ইন্টু 10 ইনভার্স 31, ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10 ইনভার্স 19, তার উপরে পাওয়ার আছে 4। তারপরে 8 h মানে কি? প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকের সূত্র কি? মান কত? 6.63 ইন্টু 10 ইনভার্স 34, তার উপরে কিন্তু আবার স্কয়ার আছে ইন্টু ই ইপসাইলনের মান কত? 8.854 ইন্টু 10 ইনভার্স 12, তার উপরে স্কয়ার। আরো কিছু কিন্তু আছে, দেখো n1 এর মান কত? 1, n2 এর মান কত? 2। তাহলে n1 মানে 1, n2 মানে 2, তাহলে 1 উপরে স্কয়ার দেওয়া যায় কথা না? দেওয়া একই কথা। এখন তুমি এই যে ক্যালকুলেশন যদি করো এখান থেকে, তাহলে তুমি কি পাবা? নিউ এর মান পাবে এত হার্টজ। কিন্তু ঝামেলা আছে। কিন্তু ঝামেলা বলতে কি, যে এই ইকুয়েশনটা কিন্তু দেখো যে এখানে কিন্তু এনার্জি আছে, তাহলে কিন্তু তুমি একবারে কিন্তু পারবা না। তাহলে কি করতে হবে? ভাঙা ভাঙা করতে হবে। এই যে এই এতটুকু আগে ভাঙা করবা, এতটুকুর সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা, গুণ করার পর কি করবা? এটা দ্বারা ভাগ করে দিবা। তাহলে ভাঙা ভাঙা করতে হবে। একবার যদি সলভ ফাংশন দাও অ্যান্সার কিন্তু দেখাবে 0। তাহলে সলভ ফাংশন দেওয়া এখানে যাবে না। এই অঙ্কটা কিভাবে করছি বুঝতে পারছো? দেখো এই যে হাইড্রোজেনের এই মানে পরমাণু গঠন যে অধ্যায়টা করতেছি, এটার মধ্যে আমাদের অঙ্ক কিন্তু করার মতন কিছুই নেই, সবই কিন্তু আমাদের মুখস্থ মান। এই যে সকল ইয়াগুলো আছে, এম এর মান মুখস্থ, ই এর মান মুখস্থ, এইচ এর মান মুখস্থ, ইপসিলন এর মান মুখস্থ, সব কিন্তু আমাদের কনস্ট্যান্ট মান দিয়ে ভরা। শুধু এখানে কঠিন কি? কঠিন হইতেছে তোমার সূত্রটা একটু মনে রাখতে হয়। আর ক্যালকুলেশন তোমার সব মানিত দেওয়া আছে, জাস্ট বসায় দিবা, ক্যালকুলেশন করবা। অঙ্ক করতে কোনো ঝামেলা নেই, জাস্ট ওই দুইটা সূত্র মনে রাখতে ঝামেলা। ঠিক আছে, আমরা এনার্জি অঙ্ক করলাম। দেখি পরবর্তী অঙ্কে যাই। 4 নম্বর অঙ্কটা একটু দেখো। এটা বলছে একটি হাইড্রোজেন পরমাণুর বোর কক্ষের কোয়ান্টাম সংখ্যা বের করো। বোর কক্ষের কোয়ান্টাম সংখ্যা মানে এন এর মান চাইছে, যার ব্যাসার্ধ আছে 0.01 মিটার। ঠিক আছে, তো বলছে একটি হাইড্রোজেন পরমাণুর বোর কক্ষের কোয়ান্টাম সংখ্যা মানে এন এর মান বের করো, যার ব্যাসার্ধ আছে 0.01 মিলিমিটার। তাহলে এই এই এন এর মান চাইছে না? যে এইখানে যে ব্যাসার্ধটা দেওয়া আছে এটা কার ব্যাসার্ধ বলতো? দেখো এখানে একটু পরের লাইনটুকু বললে তুমি ক্লিয়ার হয়ে যাবে। এই অবস্থায় একটা হাইড্রোজেন পরমাণু শক্তি কত দেখা যাচ্ছে। এখানে কি বলা আছে? প্রথম কক্ষপথের ব্যাসার্ধ এত, ভূমি অবস্থায় শক্তি এত। তাহলে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি এত হয়, তাহলে এটা কার ব্যাসার্ধ? এটা অবশ্যই এনতম কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে এর মধ্যে কি দেওয়া আছে? এনতম কক্ষপথের ব্যাসার্ধ এটা, 1 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ এটা। তাহলে এই যে এনতম কক্ষপথে তুমি ব্যাসার্ধ এটা পাইলা, সেই এনতম কক্ষপথটা কত সেটা আমাদের বের করতে হবে। তো আমি একটু মানগুলো লিখে নেই। গিভেন আমাদের দেওয়া আছে আর এন, এনতম কক্ষপথের ব্যাসার্ধ 0.01 মিলিমিটার। এটাকে আমি 1000 দ্বারা ভাগ করি, তাহলে 0.01 ইন্টু 10 ইনভার্স 3, এটা হবে মিটার। তারপরে বলছে 1 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ তারা দিয়ে দিছে 0.53, এর উপরে 0, এর উপরে 0 এটাকে আমরা কি বলছি? এটা কিন্তু আমরা জানি, এর উপর 0 দেওয়া থাকলে সেটাকে বলা হয় আংস্ট্রম, এর উপরে 0 দেওয়া থাকলে সেটাকে বলা হয়
অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম কিন্তু একটা দৈর্ঘ্যের একক, কিন্তু কি হয়ে গেছে, দৈর্ঘ্যের এককটা অনেক ছোট, তো মানে এই কারণে নতুন একটা মিটার সেন্টিমিটার না বলে নতুন একটা একক বলছে। তাহলে 1 অ্যাংস্ট্রম মানে 10^10 মিটার। তাহলে অ্যাংস্ট্রম আছে, আমরা তো মিটার নিয়ে করবো, তাহলে 0.53 ইন্টু 10^10 অ্যাংস্ট্রম থেকে কনভার্ট করে আমি মিটারে নিয়ে আসলাম, ভালো কথা। তারপর বলছে ভূমি অবস্থায় শক্তি, মানে 1 নাম্বার কক্ষপথের শক্তি মান দেওয়া আছে -13.6 ইলেকট্রোভোল্ট। তাহলে বলছে আমাকে প্রথম যে কাজটা, তাহলে এই যে তুমি ব্যাসার্ধটা পাইলা 0.01 মিলিমিটার, এটা কত নাম্বার কক্ষপথের, 1 নাম্বার কক্ষপথের। সেই 1 নাম্বার কক্ষপথের তাহলে সংখ্যা কত, এনতম কক্ষপথের, এটা এনতম কক্ষপথের তাহলে সংখ্যা কত, সেই এন এর মান কত সেটা বের করতে হবে। আমরা জানি Rn ইকুয়াল টু n স্কোয়ার ইন্টু R1, এই ইকুয়েশনের প্রমাণটা আমরা দেখছি। তাহলে Rn এর মান 0.01 ইন্টু 10^3 ইকুয়াল টু n স্কোয়ার, আর R1 এর মান দেওয়া আছে 0.53 ইন্টু 10^10। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা n এর মানটা পাবো। n এর মানটা কত, n এর মানটা হবে 434.37। n এর মানটা কি 434.37, মানে কক্ষপথ সংখ্যা। তাহলে কক্ষপথ সংখ্যা তার এরকম ইয়ে হয় না, তুমি একটা পূর্ণ সংখ্যা ধরে নাও, তুমি 434 ধরো, 434.37 বা 435 ধরো, একটা ধরলেই হলো আর কি। n ইকুয়াল টু সর্বসময় তুমি 434 ধরে নিতে পারো। ওই 5 এর উপরে গেলে পরের সংখ্যা ধরে নিও, অথবা তুমি 35 ধরলে এখানে কোনো ঝামেলা হবে না, সমস্যা নেই কোনো। তাহলে আমাদের কিন্তু একটা অ্যান্সার শেষ, যে ভর কক্ষের কোয়ান্টাম সংখ্যা বের করো। আমরা কিন্তু ভর কক্ষের কোয়ান্টাম সংখ্যা বের করছি। তাহলে আর কি বাকি থাকে, আর বাকি থাকে বলছে আমাদের কি, যে এই অবস্থা হাইড্রোজেন পরমাণু শক্তি কত, মানে এনতম কক্ষপথের শক্তি কত। 1 নম্বর কক্ষপথের তো শক্তি আমাদের দেওয়াই আছে, তাহলে এনতম কক্ষপথের শক্তি কত সেটা বের করতে হবে। তাহলে আমরা জানি En ইকুয়াল টু E1 ডিভাইডেড বাই n স্কোয়ার। তাহলে En এর মান আমরা বের করব, E1 এর মান -13.6 ডিভাইডেড বাই 434 তার উপর স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এনতম কক্ষপথের আমি এনার্জি পাবো 7.22 ইন্টু 10^5 ইলেকট্রোভোল্ট। এই অঙ্কগুলা যে তুমি ডাইরেক্ট সূত্র দিয়ে যদি করতে চাও কোনো সমস্যা নেই, কিন্তু যে তুমি এনার্জির ইকুয়েশন বসাই দিবা, ব্যাসার্ধের ইকুয়েশন বসাই দিবা, তুমি কিন্তু সরাসরি করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু ওইটা করলে ক্যালকুলেশনটা একটু জটিল হবে, অঙ্কটা একটু বড় হবে, আর এটা করলে অঙ্কটা একটু ছোট হয়ে যাবে, এই আর কি। ওইভাবে করলেও যে অ্যান্সার আসবে, এইভাবে করলে সে একই অ্যান্সার আসবে, কোনো সমস্যা নেই। লাস্ট অঙ্কটা দেখি, দেখো অঙ্কগুলো কিন্তু সবই সহজ, জাস্ট এই সূত্রটা একটু মনে রাখা কঠিন। তাহলে 6 নম্বরে কি বলছে, একটি হাইড্রোজেন পরমাণুর উত্তেজিত এবং ভূমি অবস্থা ইলেকট্রনের শক্তি যথাক্রমে এত এবং এত। পরমাণুটি উত্তেজিত অবস্থা থেকে ভূমি অবস্থায় ফেরত আসলে বিকিরিত ফোটনের কম্পাঙ্ক নির্ণয় করে। একটু আগে অঙ্কটা করছি। তাহলে গিভেন এই ডাটা মানগুলো একটু লিখি। তাহলে কি বলছে, ভূমি অবস্থায় শক্তি এবং উত্তেজিত অবস্থায়। প্রথমে বলছে উত্তেজিত, মানে এটা হলো উত্তেজিত, পরে বলছে ভূমি, তার মানে এটা হলো ভূমি। তাহলে উত্তেজিত মানে এনতম কক্ষপথ, এনতম কক্ষপথের শক্তি আছে -3.4 ইলেকট্রোভোল্ট, আর এখানে 1 নম্বর কক্ষপথের এনার্জি আছে -13.6 ইলেকট্রোভোল্ট, ঠিক আছে। তো বলছে পরমাণুটির উত্তেজিত অবস্থা থেকে ভূমি অবস্থায় ফেরত আসলে বিকিরিত ফোটনের কম্পাঙ্ক নির্ণয় কর। তো দেখো কতটুকু শক্তি বিকিরণ হয়েছে, তাহলে E ইকুয়াল টু কি লিখতে পারি, En মাইনাস E1, তাই না। তাহলে দেখো এই ই কতটুকু শক্তি বিকিরণ করছে, এটা কিরকম ভাবে বিকিরণ করবে, সে বিকিরণ করবে আলোক আকারে। তাহলে ই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এইচ নিউ লিখতে পারি। এইচ নিউ ইকুয়াল টু কি, En মাইনাস E1। তো দেখো এই যে নিউ, নিউ মানে কি, কম্পাঙ্ক, কম্পাঙ্কের একক কি হতে হবে 1/সেকেন্ড মানে হার্জ। তো এখানে দেখো এই এইচ এর একক কি, জুল সেকেন্ড। আমি যদি একটু এককটা তোমাকে দেখাই, একটু খেয়াল করো, এই এইচ এর একক কি হবে, জুল ইন্টু সেকেন্ড, ঠিক আছে। আর নিউ এককটা আপাতত বাদ রাখলাম, নিউ এককটা আপাতত বাদ রাখলাম। আর দেখো এর মান কি আছে, ইলেকট্রোভোল্ট। তাহলে তোমার নিউ এর একক কি হতে হবে 1/সেকেন্ড মানে হার্জ। তাহলে এইখানে আছে জুল, এখানে আছে ইলেকট্রোভোল্ট। আমরা যদি এই দুইটাকে যদি কাটতে পারতাম, তাহলে এই সেকেন্ড ওই পাশে যা ভাগ হয়ে যেত, তাহলে 1/সেকেন্ড হতো। তাহলে আমাদের নিউ এর একক হতে হবে 1/সেকেন্ড, তার মানে বাকি যা কিছু আছে সবকিছু কাটতে হবে। তাহলে কি করতে হবে, আসলে এই ইলেকট্রোভোল্টটাকে জুল বানাতে হবে, আর নাহলে এই জুলটাকে আমাদের ইলেকট্রোভোল্ট বানাতে হবে। তাহলে কি দুইটা কাটা যাবে, তাহলে শুধুমাত্র সেকেন্ডটা থাকবে, সেকেন্ড ওখানে যা ভাগ হয়ে 1/সেকেন্ড হবে, তাহলে আমাদের আর্যের একক মিলবে। তাহলে আমাদের কাজ কি, এই এনার্জির ইকুয়েশনটাকে, এনার্জির মানটাকে ইলেকট্রোভোল্ট থেকে আমাকে কনভার্ট করে নিয়ে আসতে হবে জুলে, ঠিক আছে। তো নিয়ে আসি, দেখি জুলে নিয়ে আসি। তাহলে এইচ এর মান 6.63
ইন্টু 10 ইনভার্স 34 ইন্টু নিউ। ইএন এর মান আছে -3.4 আর ই1 এর মান -13.6, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 13.6। এটা তো ইলেকট্রোভোল্টের মান, তাই না? এখন যদি আমি ইলেকট্রোভোল্ট থেকে যদি জুলে যেতে চাই তাহলে কি করতে হবে? 1.6 ইন্টু 10 ইনভার্স 19 দ্বারা গুণ করতে হবে। গুণ করে দিলাম, এখান থেকে আমরা সরাসরি নিউ এর মান পেয়ে যাব। নিউ এর মান হবে কত? 2.46 ইন্টু 10 টু দি পাওয়ার 15 হার্টজ। ঠিক আছে, তাহলে আমাদের একটু এককের দিকে খেয়াল রাখতে হবে যে এইখানে কোন একক আছে, এখানে কোন একক আছে, আর আমাদের কিসের একক দরকার। ঠিক আছে, তাহলে আমরা যে পাই গেলাম এটা আমাদের অ্যান্সার। তাহলে আমাদের পরমাণুটা শেষ, এখন শুধু একটা অধ্যায় বাকি আছে এক্স রে। তাহলে আমরা এখন এক্স রেটা দেখবো। ধন্যবাদ।